নমস্কার। পড়ছি লেখক নারায়ণী সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর তৃতীয় খণ্ড। আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে এর ৪২তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 42 শুরু করলাম। ৩-৪ দিনের মধ্যেই সৌম্যসুন্দর অনেকটা সুস্থ হয়ে উঠেছে। একাদশীর দিন উনি যখন রোগীকে প্রথম দেখেন তখন তার জ্ঞান ছিল না। এখন সে লোকজন চিনতে পারছে, ক্ষীণ স্বরে কথাও বলতে পারছে। ভেষকাচার্য পরপর ৩ দিনই এসে খবর নিয়ে গেছেন, ঔষধপথ্যের ব্যবস্থাদি করেছেন। আজ সকালে উনি পুনরায় এসেছেন। আজ শুক্লা চতুর্দশী। উনি প্রশ্ন করলেন, আজ কেমন আছে বাবা? সৌম্যসুন্দর সপ্রতিভভাবে বলে, ভালো আছে ঠাকুর মশাই। শরীরে কোনো কষ্ট নেই তো? আগে না, তবে বড় দুর্বল লাগছে। সেটা তো আরও ২-১ দিন থাকবে। শরীর সুস্থ হতে কিছুটা সময় নেবে। মস্তিষ্কটা সুস্থ থাকলেই হলো। আজ ২ সপ্তাহ তো অধ্যয়ন বন্ধ আছে। ব্যাকরণের সূত্রগুলো সব মনে আছে তো? রোগাক্রান্ত ম্লান হাসল, প্রত্যুত্তর করল না। দেখি তোমাকে পরীক্ষা করে বলো তো বাবা, নিপাতনের সিদ্ধ কাকে বলে? সৌম্য শান্ত স্বরে বলল, যা ব্যাকরণের সূত্র অনুসারে সিদ্ধ নয়, অথচ যা ভাষা বাধ্য হয়ে স্বীকার করে নিয়েছে, যা অর্থবহ এবং ভাষার উপকরণ সাধন করে। রূপেন্দ্রনাথ বললেন, বাহ, সব কিছু তো তোমার মনে আছে দেখছি। আচ্ছা, এবার তার একটা উদাহরণ দাও তো, ওই নিপাতনের সিদ্ধর। বালকের চোখ দুটি কৌতুকে নৃত্য করে উঠল। নতনয়নে বললে, যেমন আপনাদের সোঙাই গ্রামের এক বজ্ঞা দেখি। রূপেন্দ্র বোধ করি এরূপ প্রত্যুত্তর প্রত্যাশা করেননি, কিন্তু অবাক হয়ে বলেন, তাই নাকি? সেটা নিপাতনের সিদ্ধ কোন সূত্রে? জলাশয়টা দীর্ঘিকা নির্মাণের ব্যাকরণ মানেনি। দিঘির প্রতিটি প্রান্ত বিপরীত প্রান্তের সমান্তরাল হবার কথা, ওর তা হয়নি। অথচ দীর্ঘিকাটি সিদ্ধ, স্বীকৃত এবং গ্রামের উপকার সাধন করে চলেছে। রূপেন্দ্র মুগ্ধ। ওর মাথায় হাত রেখে বললেন, তুমি সে দীর্ঘিকা দেখেছ কখনো সৌম্য? আগে হ্যাঁ, গত বছর মহাষ্টমীতে দাদা আমাকে আর বৌঠানকে আপনাদের গ্রামের জমিদার বাড়িতে দুর্গা প্রতিমা দেখাতে নিয়ে গিয়েছিলেন। তখন এক বজ্ঞা দিঘিকে আমিও দেখে এসেছি। রূপেন্দ্র গৃহস্বামীর দিকে ফিরে বললেন, ঘোষাল মশাই, আপনার এ ছেলে বেঁচে থাকলে একদিন মহামহোপাধ্যায় হয়ে যাবে। এক বজ্ঞা দিঘিটা যে নিপাতনের সিদ্ধ, এমন কথা তো আমার ইতিপূর্বে খেয়াল হয়নি। ঘোষাল বললেন, ওটাই বড় কথা ভেষকাচার্য, বেঁচে থাকলে। না না, আপনি কিছু চিন্তা করবেন না। এক পক্ষকালের মধ্যেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। বলো সৌম্য, তোমার কি খেতে ইচ্ছে করে? 3 দিনই আচার। অট্টহাস্য করে ওঠেন রূপেন্দ্র। বললেন, মন্ডা মিঠাই পরমান্ন মৎস্য মাংস কিছুই নয়, শুধুই 3 তিরি আচার। 3 তিরি পত্রের ঝোল নয় তো? বালক প্রত্যুত্তর করল না, মুখ লুকিয়ে হাসল। ঘোষাল মশাই সবিস্ময়ে বলেন, সেটা কীরকম? তেঁতুলের পাতা দিয়ে ঝোলও হয় নাকি? হয়তো আপনার আমার ভক্ষ নয়, শুধু ক্ষণজন্মা পুরুষেরাই তা গলাধ্যকরণ করে থাকেন। আপনাকে জনান্তিকে বুঝিয়ে বলবো, এটা আমাদের দুজনের একটা গোপন ব্যাপার, তাই না সৌম্য? এবারও বালক জবাব দিল না, মুখ লুকিয়ে হাসল শুধু। নদিয়া রাজ্যে পণ্ডিতাগ্রণ্য রামনাথ তর্ক সিদ্ধান্ত গৌড়মণ্ডলের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। দূর দূর গ্রাম থেকে মেধাবী ছাত্রীরা দল বেঁধে তাঁর চতুষ্পাঠীতে অধ্যয়ন করতে আসে। কিন্তু রামনাথ শহরাঞ্চলে বাস করেন না, আরণ্যক পরিবেশে তাঁর অন্তেবাসীর আশ্রম। মহারাজ কৃষ্ণচন্দ্র ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে তর্ক সিদ্ধান্ত সদর কৃষ্ণনগরে একটি চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন। রাজকোষ তার সম্পূর্ণ ব্যয়ভার বহনে স্বীকৃত, কিন্তু আরণ্যক সারস্বত সাধক
তাতে স্বীকৃত হতে পারলেন না। তিনি বনচারী থাকতে ইচ্ছুক। অবশেষে মহারাজ তার সঙ্গে সাক্ষাৎ করেন কিছু অর্থ সাহায্যের উদ্দেশ্যে। পণ্ডিতকে বলেন, আপনার এখানে তো কোনো হাট বাজার নেই, আপনার আশ্রমে কিছু সবজির বাগানও করেননি। রামনাথ মাথা দিয়ে বলেছিলেন, না না, সবজি বাগান নয়। প্রথমত সবজির প্রয়োজনই হয় না, দ্বিতীয়ত সবজির বাগানের তত্ত্বাবধানে বহু সময় নষ্ট হবে, তা আমারই হোক অথবা ছাত্রদের। তাহলে আপনি কিভাবে অন্ন সেবা করেন? কেন, আশ্রমে একটি 3টেরি বৃক্ষ আছে, তার কচি পাতার ঝোল ব্রাহ্মণী তৈয়ার করেন, তাতেই তৃপ্তি সহকারে অন্ন সেবা করি। সেই 3টেরি পত্রের ঝোলের ইঙ্গিত করেছিলেন রূপেন্দ্রনাথ। সেই হিসেবে রামনাথ তর্ক সিদ্ধান্ত বঙ্গ সংস্কৃতিতে একজন নিপাতনের সিদ্ধ। 3 দিনের সৌম্যের স্বাস্থ্যের উন্নতি হলো বটে, কিন্তু রূপেন্দ্রের গৃহের সমস্যা সমাধানের ইঙ্গিত দেখা গেল না। উনি পারতপক্ষে বাড়ি ফেরেন না। কি জানি, যদি মামনি কোথাও খেলতে গিয়ে থাকে, তাহলে নির্জন পরিবেশে আবার তাকে মুখোমুখি হয়ে পড়তে হবে সেই হতভাগিনীর। শিবনাথকে অবশ্য দ্বিতীয়বার আর বলতে হয়নি। প্রতিদিনই 1 প্রহর রাত্রে সে এসে এ বাড়িতে হাজিরা দেয়। কি জানি, রাত বিরেতে যদি বাবা ঠাকুরের ডাক আসে। মালতীর সঙ্গে তার একটি স্নেহ সৌহার্দ্যর বন্ধন সৃষ্টি হয়ে গেছে। তার দাদা আছে, দিদি নেই। এতদিনে সে একটি দিদি পেয়েছে, তাই শুধু সন্ধ্যা রাত্রি নয়, দিনের বেলাতেও সে এসে মাঝে মাঝে হানা দেয়, মালতীকে নানান গৃহকার্যে সাহায্য করে। জীবন দত্ত বুদ্ধিমান। গিরিপিসিমা যে তাঁর সাবেক ভিটেতে প্রত্যর্পণ করেছেন, এ সংবাদ সে রাখে। তাই আরোগ্য নিকেতনের শিবনাথের যেসব নিত্যকর্ম ছিল, তা থেকে যতদূর সম্ভব নিষ্কৃতি দিয়েছে তাকে। শিবনাথ ছিল নিরক্ষর। এই সুযোগে সে মামনির কাছে বাংলা হরফ চিনে নিতে শুরু করেছে। একটি স্লেট ও পেন্সিল জোগাড় হয়েছে। সময় অসময়ে রূপমঞ্জরি তার প্রথম ছাত্রটিকে বাংলা ভাষা শেখায়। বলে, এটা কি লিখেছ শিবুদা? আমি বললাম তোমাকে বক, আর তুমি লিখেছ বর। বয়ের নিচে শূন্য দিলে তো র হয়ে যায়। ক কি অমন করে লেখে? ক লিখতে বয়ের পাশে আঁকড়ে দিতে হয়। এই দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। মালতী এগিয়ে এসে বলে, শিবু ভাই তোকে বক দেখাতে চায়নি, তাই ওটা লিখেছে। তোর জন্য একটা বর খুঁজছে। শোনো শিবু, এখন পড়াশোনা একটু বন্ধ থাক, বড় মুশকিলে পড়ে গেছি ভাই। তোমার বাবা ঠাকুর মশাই শুক্রবারের হাটটা করেননি, ঘরে আনাজপাতি কিছু নেই, কি করি বলো তো? শিবনাথ স্লেট পেন্সিল রেখে উঠে দাঁড়ায়। বলে, আপনাদের পশ্চিমের বাগানের গাছে বেশ বড় বড় এঁচড় এসেছে, একটা পেড়ে এনে দেবো? তাই দাও ভাই, আজ এঁচড়ের ডালনা করব। তুমি বরং দত্ত খুড়িমাকে বলে এসো, দুপুরে এই বামুন বাড়িতেই 2টি প্রসাদ পাবে, কেমন? শিবনাথ চলতে গিয়েও ফিরে আসে। বলে, দিদি, আমাদের চালে বেশ বড় বড় 4-5টি চাল কুমড়ো ধরেছে, মাকে বলে তাও একটা নিয়ে আসবো। মালতীকে ইতস্তত করে দেখে নিজেই আবার সংযোজন করে, চাল কুমড়োর খানিকটা তরকারি আপনি বরং একটা বাটিতে করে দিয়ে দেবেন, সন্ধেবেলায় আমি নিয়ে যাব। আমার বাবা মশাই চাল কুমড়োর তরকারি খুব ভালোবাসেন। এভাবেই চলছে রূপেন্দ্রনাথের নড়বড়ের সংসার। কিন্তু এটা তো এক নিতান্ত সাময়িক সমাধান। এভাবে কতদিন চলতে পারে? মামনি তো কালকে ওকে সরাসরি প্রশ্নই করে বসল, বাবা, আপনি কি সোনামাকে বকেছেন? মালতীকে সে সোনা মা ডাকে। রূপেন্দ্র বলেছিলেন, না তো মামনি, বকিনি তো, বকবো কেন? তাহলে সোনামা সারাদিন অমন কাঁদেন কেন? সারাদিন কাঁদেন? না, সারাদিনই নয়, প্রায়ই কাঁদেন, লুকিয়ে লুকিয়ে, আমি দেখেছি। ওর বোধহয় বাড়ির জন্য মন কেমন করে। কি যে বলেন বাবা, বাড়িতে ওর কে আছে যে তাদের জন্য মন কেমন করবে? মা, বাবা, ভাই, বোন কেউ তো নেই সোনামার। রবীন্দ্রনাথ কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। রূপমঞ্জরি আবার বলে, আমারও তো মন কেমন করে, তাই বলে কি আমি কাঁদি? তোমারও মন কেমন করে? কার জন্যে? দাদুর? ধুর, তা কেন হবে?
মামনির জন্য। হতভাগিনী, জন্ম মুহূর্তেই মাতৃহীনা, বিকল্প মা পেয়েছিল তুলসীকে, তার জন্য ওর মন কেমন করবে না? তুলসীকে সে মামনি ডাকত। রূপেন্দ্রনাথ বলেন, তুলসীর সঙ্গে কিন্তু আবার তোমার দেখা হবে, তোমার মামনি এখানে আসবেন। এখানে? সত্যি? কবে বাবা? দাদু তাঁকে আটকে দেবেন না তো? না, তুলসীর যখন বিয়ে হয়ে যাবে তখন সে তো আর তোমার দাদুর কাছে থাকবে না। ওর শ্বশুর স্বামী তো ওকে আসবার অনুমতি দেবেন, তোমার মামনি তখন আসবেন এখানে। তুমি ঠিক জানো? নিশ্চয়ই, তোমার মামনি যে আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে কথা দিয়ে রেখেছেন, তাই না বাবা? হ্যাঁ মা, তাই। প্রতিশ্রুতি দেওয়া মানে কথা দেওয়া। তোমার মামনির তখন ছোট্ট একটা বাচ্চা হবে, তোমার ছোট্ট ভাই। বোনও তো হতে পারে বাবা, পুঁচকে একটা বোন, তাই না বাবা? রূপেন্দ্র নিজেকে সঙ্গে সঙ্গে সংশোধন করে নেন, হ্যাঁ তাও হতে পারে। আর সোনামার, তার কি হবে বাবা? আমার ভাই না বোন? তোমাকে কে বলেছেন? দিদা, তবে সে কথা কাউকে বলতে বারণ করেছেন। আমিও দিদাকে কথা দিয়ে রেখেছি, মানে প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে আমাকে বলে দিলে যে? বারে, আপনি তো বাড়ির লোক। রূপেন্দ্রনাথ সারাদিন বাইরে বাইরে কাটান, মনটা পড়ে থাকে বাড়িতে, কিন্তু সাহস হয় না। আন্তর উদ্বেগে কাজের মধ্যে ডুবে থাকতেই চান। এদিকে শিবনাথ সারাদিন পড়ে থাকে এখানে, অতিথি দিনের নানান কাহিনী শোনায়। রূপমঞ্জরি সেসব ইতিহাস জানেই না। মালতী অবশ্য আবছা শুনেছেন, ঠিকমতো জানা নেই, অথচ শিবনাথের অনেক কিছুই প্রত্যক্ষ সত্য। কিভাবে রূপেন্দ্রনাথ ব্রজসুন্দরের মৃত্যুসজ্জায় যমদূতদের বিতাড়িত করেছিলেন, কিভাবে দামোদরে অকাল বন্যায় বর্গী সর্দারকে জলমগ্ন করেন, কিভাবে বাইন পাড়ার এক সত্য বিধবার সতীদাহ আচমকা বন্ধ করে দেন। মালতী জানতে চায়, তার কি হয়েছিল শেষ পর্যন্ত, ছেলে না মেয়ে? তা আমি ঠিক জানি না দিদি, কিছু একটা হয়েছিল নিশ্চয়ই। তারপর ওই যে বাবা ঠাকুর এখন তিজলহাটিতে গিয়ে একটা ছোট ছেলের চিকিৎসা করছেন না। রূপমঞ্জরি বাধা দিয়ে বলেন, চিকিৎসা নয় শিবুদা, কথাটা চিকিৎসা। শিবনাথ তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে নেয়, বলেন, হ্যাঁ চিকিৎসাই। তা ওর দাদাকে একবার সাপে কামড়েছিল, একেবারে জ্যান্ত সাপ, মানে নাগ। বাবা ঠাকুর এক চুমুকে বিষটা খেয়ে ফেললেন। কিছু হলো না তার? হবে কি করে, উনি যে মনসা মায়ের বরে সর্পসিদ্ধ। রূপমঞ্জরি আবার প্রতিবাদ করে, কথাটা সর্পসিদ্ধ। এবার আর শিবনাথ নিজেকে সংশোধনের সুযোগ পায় না, তার পূর্বেই মালতী খিলখিল করে হেসে ওঠে। ঠিক বাপের মতো হয়ে উঠেছে দিন দিন, গল্পে মন নেই, দিবারাত্র মানুষের উচ্চারণ শুদ্ধ করে দেওয়া। ঘুম না আসা রাত্রে রূপেন্দ্র বিছানায় ছটপট করেন। পাশেই শুয়ে আছেন মামনি, গভীর ঘুমে অচেতন। ওর মনে হয় মালতীকে 3টি বিকল্প পথের কথা সেদিন বলেছিলেন, কিন্তু সেটাই তো শেষ কথা নয়, আরও একটি বিকল্প সমাধান আছে। মালতীর তা নজরে পড়েনি, পড়ার কথাও নয়, সেটা অবাস্তব, অসম্ভব কথা। কিন্তু তার্কিক পণ্ডিতটিকে নিজের কাছে স্বীকার করতেই হয়, আরও একটি সমাধানের পথ আছে। সেটা অভাবনীয় কিন্তু অসম্ভব নয়, অকল্পনীয় কিন্তু অপ্রাকৃত নয়। সে পথে যদি উনি পা বাড়াতে পারেন, তাহলে ওই ভুলুণ্ঠিতা মালতী লতা আবার সজীব হয়ে উঠবে। পুনরায় একটি ঋজু পাদপীর কাণ্ড বেষ্টন করে জীবনমুখী হয়ে উঠবে। সূর্যালোকের আশীর্বাদ ভিক্ষু মালতী লতা নতুন বৃক্ষকাণ্ডকে জড়িয়ে ধরে ফুলে ফুলে দুলে উঠতে পারবে। মামনি, ওই যে মাতৃহীন বালিকা, ওর পাঁজর ঘেঁষে অঘোর ঘুমে অচেতন, ও আবার মায়ের স্নেহ স্পর্শ ফিরে পাবে। মা, যার অপার শুভ্র করুণা
মানব জীবনে প্রভাত সূর্যের আশীর্বাদ বহন করে আনে। তাকে হারানো কি সহজ কথা? এভাবে ওকে বারংবার মাতৃহীন করাই কি রবীন্দ্রনাথের ধর্ম? ওই ছোট্ট জীবনে সে দুবার মাতৃহীন হয়েছে। একবার আঁতুড়ে, সে কথা বেচারি জানেই না। দ্বিতীয়বার ওর মামনির কাছ থেকে রবীন্দ্রনাথ যখন ওকে ছিনিয়ে আনলেন, সেই মামনির জন্যে আজও নাকি মন কেমন করে ওর। তবে বাপের মুখ চেয়ে সে কাঁদে না, এই যা। কুসুম মঞ্জরিরও তো ওকে স্বপ্নের মধ্যে সে কথাই বলে যায়। বলে, রাধাদিকে ফিরিয়ে দিয়ে ভালোই করেছিলে, সে তার কাঙ্ক্ষিত স্বর্গে পৌঁছে গেছে। তুলসীর জন্যও চিন্তা নেই, বড় ঘরেই পড়বে সে, পাবে সব কিছু, ঝকমকে ঘর, তকতকে বর, বকবকে বাচ্চা। কিন্তু মালতী, আমি তো আর ফিরে আসবো না, তুমি মালতীকে পায়ে ঠাঁই দাও। কিন্তু কি করে দেবেন? বিধবা বিবাহ তো সম্পূর্ণ অসম্ভব কথা, ভূভারতে কোথাও হয়নি, কখনো হয়নি। শুধু সময় গ্রামের পণ্ডিত সমাজ নয়, সমগ্র আর্যাবর্তের হিন্দু সমাজ তা মেনে নেবে না। হ্যাঁ, পারেন যদি রাধারানীর মতন আউল বাউল সম্প্রদায় গিয়ে দয়া ভিক্ষা করেন, সেই আউল চাঁদের শিষ্য কর্তামশাইয়ের আখড়ায় গিয়ে হাজির হন মালতীর হাতটি ধরে। না, সেটাও কোনো সমাধান নয়। আউলিয়া সম্প্রদায়ের আস্থা নাই একান্ত প্রেমে। তাদের দৃষ্টিতে সব পুরুষই কৃষ্ণ, সব প্রকৃতি রাধা। প্রতি রাত্রে তারা জোর ভাঙে, জোর করে। সেটা রবীন্দ্রনাথ সহ্য করতে পারবেন না মালতীও। ফলে একমাত্র সমাধান, যদি উনি কাটোয়ার বড় ইমাম সাহেবের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, আমাদের দুজনকে কলমা পড়িয়ে আপনি ইসলামে দীক্ষা দিন। সেক্ষেত্রে কিন্তু তাকে সর্বস্ব ত্যাগে স্বীকৃত হতে হবে। গ্রাম, গোত্র, ব্রাহ্মণত্ব, নাম, রূপ, হয়তো ভেষকাচার্য রবীন্দ্রনাথ দেব শর্মার নতুন নাম রূপ হবে হেকিম মোহাম্মদ ইমানুল হক। এক বুক দাড়ি, পরনে লুঙ্গি, মাথায় সফেদ তালশির টুপি। জীবনের মূল আদর্শটাকেই যে বিসর্জন দিতে হবে। আর কোনো দিন সতীদাহের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার থাকবে না, অথবা ক্ষেত্রজ পুত্র উৎপাদনের পৈশাচিকতার বিরুদ্ধে। পরদিন প্রাতে রোগী দেখতে বার হবার সময় মালতীকে সংক্ষেপে বললেন, আজ আর আমি মধ্যাহ্নে আসবো না বৌঠান, আপনারা দুজনে আহারাদি সেরে নেবেন, আমার ফিরতে শেষ সন্ধ্যা। মালতী ডাগর দুটি চোখ মেলে নিষ্পন্দ দাঁড়িয়ে থাকে। ছোট্ট মেয়েটা কিন্তু আপ্তবাক্য এক কথায় মেনে নিল না। বললে, কেন বাবা, আজও কি তোমার উপবাস? ওকে কোলে তুলে নিয়ে বললেন, না মামনি, আজ মধ্যাহ্নে তিজলহাটিতে আমার আহারে নিমন্ত্রণ আছে। তারপর মালতীর দিকে ফিরে বললেন, আজ সৌম্যসুন্দর প্রথম অন্নপথ্য করবে, সেই উপলক্ষেই এ নিমন্ত্রণ। মালতী এখনো নিশ্চুপ। পরিস্থিতিটা সহজ করে তুলতে উনি আরও বলেন, সে অবশ্য পথ্য পাবে শিঙি মাছের ঝোল আর ভাতের মাড়, আমার জন্য নিশ্চয়ই কিছু বিকল্প আয়োজন হবে। রূপমঞ্জরি জানতে চায়, সৌম্যসুন্দর কে বাবা? ওই যারা অসুখ করেছিল, এখন ভালো হয়ে গেছে। তিজলহাটি গ্রামটিও দামোদরের ধারে, কায়স্থদের বাস। নদীর দক্ষিণ পাড় বরাবর ঘন বসতি, জমিদারও কায়স্থ। 5-7 ঘর ব্রাহ্মণের বাস রাঢ়ী শ্রেণীর। তার মধ্যে ঘোষাল মশাই সবচেয়ে ধনী, সবচেয়ে প্রতিষ্ঠাবান। উনি তিজলহাটিতে গিয়ে পৌঁছলেন দ্বীপ্রহরে। ঘোষাল বাড়ির দ্বারদেশে উপনীত হতে একটি বৃত্ত শ্রেণীর লোক এসে ওর অশ্বটির লাগাম ধরল। সামনের দাওয়া থেকে এগিয়ে এলেন 3 জন ভদ্রলোক। 5 কড়ি 3 কড়িকে চিনলেন। ওদের সঙ্গে অগ্রসর হয়ে এলেন আর একজন সম্ভ্রান্ত প্রৌঢ়, চুনট করা ধুতি কুর্তা, পায়ে সুঁড় তোলা নাগরা, হাতে হস্তিদণ্ডমুণ্ড জ্যৈষ্ঠী। সসম্ভ্রমে দুহাত তুলে বললেন, প্রাতঃপ্রণাম ভেষকাচার্য, আপনার জন্য অপেক্ষা করছি।
পাঁচকড়ি তাঁর পরিচয় দিলেন আমাদের ভূস্বামী শ্রী প্রসন্নকান্তি মিত্র, পিতা ঈশ্বর দুর্লভকান্তি মিত্র মহাশয়। রূপেন্দ্র বললেন, যাতায়াতের পথে আপনার সিংহ দরজাওয়ালা ভদ্রাসনটি নজরে পড়েছে। আপনার নামও শোনা ছিল, আজ আলাপ করে প্রীত হলাম। সকলে এসে বৈঠকখানে উপবেশন করলেন। হুঁকো বর্দার দু হাতে দুটি হুঁকা নিয়ে এগিয়ে এলো। কড়ি বাঁধা হুঁকাটি গ্রহণ করলেন ঘোষাল মশাই। তারপর মিত্র মশাইয়ের দিকে ফিরে বললেন, না, উনি তাম্রকুট সেবন করেন না। দ্বিতীয় হুঁকাটি এবার গ্রহণ করলেন প্রসন্নকান্তি। দুটান গুড়ুক টেনে বললেন, ভেষকাচার্য, এত দূর থেকে দেখছেন, এবার কিন্তু গরিবের ভিটে একবার পদধূলি দিতে হবে। সেই জন্যেই এখানে অপেক্ষা করে বসে আছি, গুড়ুক গুড়ুক। রূপেন্দ্র অপেক্ষা করলেন। হুঁকাটি হস্তান্তরিত করে উনি বললেন, আমার বধূমাতাকে আজ অপরাহ্নে একবার দেখে যেতে হবে। প্রথম সন্তানটি তার নষ্ট হয়ে গেছে প্রসবকালেই। দোষ ধাত্রীর কি আমার ভাগ্যের জানি না। এবার আমি আপনার শরণ নিতে চাই। শুনেছি সোয়াই গ্রামে একটি প্রসূতি আগার গড়ে তুলেছেন আপনি। আগে না গড়েছেন আমাদের জমিদার ভাদুড়ি মশাই, আমি তত্ত্বাবধানে আছি মাত্র। এ তো শুভ প্রস্তাব। এটা তাঁর কত মাস? পঞ্চম। তাহলে আজই ও বেলায় তাকে আমি দেখে যাব। তাহলে ওই কথাই রইল, আমি চলি, আপনি স্নানাহার করুন। পালকি বেহারার দল সচকিত হয়ে এগিয়ে এলো। তাঁর প্রস্থানের পর ঘোষাল মশাই প্রশ্ন করলেন, স্নান করবেন তো? প্রাতঃকালে একবার স্নান করে এসেছে, কিন্তু জ্যৈষ্ঠের গরম, আর একবার করতে পারলে ভালোই লাগতো। কোনো অসুবিধা নেই, দামোদরেও যেতে পারেন, আবার শ্যামসায়রেও স্নান করতে পারেন। ওই মিত্র মশাইয়ের পিতৃদেবের প্রতিষ্ঠিত পুষ্করিণী তাঁর পিতার নামে কাছেই। রূপেন্দ্র জানতে চান, গ্রামে পাকা পুষ্করিণী কয়টি? উনি জবাবে জানালেন, ছোট ছোট অনেকগুলি ডোবা আছে, বাঁধানো ঘাট নেই। প্রতিষ্ঠিত পুষ্করিণী দুটি, শ্যামসায়র আর রাধাসায়র। বাহ, নামের বেশ মিল আছে তো। দুটি কি মিত্র মশাইদের প্রতিষ্ঠিত? আগে না, মিল শুধু ওই নামেই। রাধাসায়র প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা মশাই আমার ঠাকুমার নামে, আর সেটা রীতিমতন রেশারেশি করে। রেশারেশি অস্বার্থ? শুনলেন সে কাহিনী? প্রসন্নকান্তির পিতৃদেব ছিলেন রাসভারী জমিদার। তার প্রতিষ্ঠিত পুকুরে অন্তচ ব্যতি রেখে বর্ণ হিন্দু নর নারীর স্নানের অধিকার ছিল। কিন্তু দিনের একটি বিশেষ সময় কর্তামশাই যখন স্নান করতে যেতেন, তখন স্নান ঘাটে আর কারোর নাকি প্রবেশাধিকার ছিল না। ঘোষাল মশাইয়ের এক পিতৃশশা বুঝি ভ্রান্তিবশত নিষিদ্ধ সময়কালে স্ত্রীলোকদের ঘাটে অবগাহন স্নানে গিয়েছিলেন। প্রহরীরা তাঁকে রুখে দেয়। তাই এক কড়ি ঘোষাল পাল্লা দিয়ে আরেকটি পুষ্করিণী খনন করান তাঁর মাতৃস্মৃতিতে। প্রতিষ্ঠিত পুষ্করিণী যথারীতি উৎসর্গ করা হয়, নাম দেওয়া হয় রাধাসায়র। এখন একটি অলিখিত নির্দেশ মেনে চলেন তিজলহাটির বর্ণ হিন্দু সম্প্রদায়। শ্যামসায়রে শুধু পুরুষদের স্নানের অধিকার, আর রাধাসায়র থেকে জল নিয়ে যান, কাপড় কাচেন, স্নান করেন শুধু মহিলারা। রূপেন্দ্রনাথ বলেন, তার মানে রাধাসায়র আমার পক্ষে নিষিদ্ধ অঞ্চল। আমি কিন্তু শ্যামসায়রে যাব না, দামোদরে স্নান সেরে আসি। ভোজন কক্ষটি আকারে বৃহৎ। স্নানান্তে রূপেন্দ্রনাথকে সে কক্ষে নিয়ে গেলেন পাঁচকড়ি ঘোষাল। মাত্র দুজনের জন্য আসন পাতা হয়েছে। 3 কড়ি, 7 কড়ি, 9 কড়িরা অন্যত্র বসেছেন অথবা পরে বসবেন। মহিলারা তো আহারে বসেন পুরুষদের পালা শেষ হলে। সৌম্যসুন্দরীর অন্নপথ্য সমাপ্ত। মাঝখানে 2টি পশমের ফুল কাটা আসন, তার সম্মুখে 2টি প্রকাণ্ড কাঁসার থালা। সে দুটিতে বেষ্টন করে আছে 1 সার বাটি, কিছু কাঁসার কিছু পাথরের। একটু দূরে বসে আছেন 3-4 জন বয়স্কা মহিলা। গরম আছে, মক্ষিকাও আছে। এ ঘরে টানা পাখার ব্যবস্থা নেই, ফলে গিন্নি মায়েরা হাত পাখা নিয়ে বসেছেন। রূপেন্দ্র লক্ষ্য করে দেখলেন বিরাট কাঁসার থালার কেন্দ্রস্থলে এক একটি শঙ্কু আকারের
ভর্জিত অন্ন চূড়া, বিচিত্রতার বর্ণ সম্ভার, 5টি রং, 5 দিক থেকে তা চূড়ো রচনা করেছে, লাল, হলুদ, নীল, সবুজ ও শুভ্র। প্রতিটি অংশে বর্ণ বৈশিষ্ট্য মেনে 5টি পুষ্প অন্নে প্রথিত, যথাক্রমে জবা, কল্কি ফুল, অপরাজিতা, তুলসী মঞ্জরি এবং বেলফুল। এরূপ আয়োজন রূপেন্দ্র ইতিপূর্বেও দেখেছেন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদে। সেখানে যদিও ফুলের ব্যবস্থা ছিল না, সেটি ছিল অপলান্য, এটি পুষ্পান্ন। বললেন, রন্ধন শিল্পের শেষ যবনিকাপাত, পরিবেশন পারিপাট্যে। বাহ, সুন্দর, কিন্তু শিল্পীটি কে? ঘোষাল তৃপ্তির হাসি হেসে বললেন, নকরীর গর্ভধারিণী, তবে বধূমাতা তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। ঘোষাল গৃহিণীটি নড়ে চড়ে বসলেন, তাতেই তাকে শনাক্ত করা গেল। আকণ্ঠ অবগুণ্ঠনবতী, তবু ঘোমটার ভিতর দিয়ে দেখা গেল তাঁর নাকে টানা নথ। রূপেন্দ্র বললেন, বধূমাতা অর্থে নকরিণী নিশ্চয়ই, কই তিনি? রূপেন্দ্রের সম্মুখেই বসেছিল খাসা মসলিন পরিহিতা এক অবগুণ্ঠনবতী, তার বাম হস্তে রতনচূড়, দক্ষিণ হস্তে তালপাখা। পিছনেই বসেছিলেন এক বৃদ্ধা বিধবা, তাঁর অবগুণ্ঠন শিরসীমায়। তরুণীর পৃষ্ঠদেশে একটি স্নেহস্পর্শ হাত রেখে বললেন, এটি আমাদের নাত বউ, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। রূপেন্দ্র বললেন, অন্নগ্রহণের পূর্বে আমার কিছু জিজ্ঞাসা আছে বৌমা, তোমাকেই জিজ্ঞাসা করব, কিন্তু অত বড় অবগুণ্ঠন থাকলে তো পারবো না। দিদা ওর পিঠের দিকে খাসা মসলিনে একটু টান দিয়ে বললেন, বাবা ঠাকুরের কাছে আবার অত লজ্জা কিসের লা? অবগুণ্ঠন এবার ললাট স্পর্শী হলো। রূপেন্দ্র দেখলেন, লক্ষ্মী প্রতিমাই বটে, নাকে নোলক, কপালে টায়রা, চোখে কাজল, নিমিলিত নেত্র। ঘোষাল জানতে চান, আপনার প্রশ্নটি কি বিষয়? এই পঞ্চরং পুষ্পান্ন কিভাবে সম্ভবপর হলো? এই বর্ণ বৈচিত্র্যের গূঢ় বিদ্যার বিষয় প্রশ্ন তো? রূপেন্দ্র বললেন, আগে না ঘোষাল মশাই, সে রন্ধন চাতুর্য সম্বন্ধে আমার কৌতূহল নেই, এমনটা তো হতেই পারে। বলো বৌমা, জবা ফুলের অংশে পুষ্পান্ন লজ্জায় রাঙা হয়েছে কচি নীলের করস্পর্শে, কল্কি ফুলের হরিদ্রাভা জাফরানের সঙ্গে মিতালি করায়, অপরাজিতা বর্ণসঙ্গী নীলাম্বর ধারণ করেছেন সুপরিচূর্ণ মিশ্রিত কালোজাম রসের গাঙে অবগাহনান্তে, আর সবুজ তো হলুদ নীল রঙে হরি খেলায় মেতে। কি বৌমা, ভুল বলেছি কিছু? গৃহস্বামী স্তম্ভিত। উনি কবির রাজ না রাজকবি, নাকি রন্ধন চঞ্চু? ঢোকিলে বধূমাতার দিকে ফিরে প্রশ্ন করেন, কি বৌমা, তাই উনি যা বললেন? পঞ্চদশীর কজ্জল লাঞ্ছিত নিমিলিত হরিণ নয়ন দুটি ততক্ষণে বিস্ফারিত। রন্ধন বিদ্যার এই গুপ্ত রহস্য ওই অংবংচং অনুস্বর বিসর্গের মানুষটি কোথায় পেলেন? শ্বশুর মশাই দ্বিতীয়বার প্রশ্ন করায় সে সম্মতিসূচক গ্রীবা ভঙ্গি করল, দুলে উঠল ঢেঁড়ি ঝুমকো ওর কানে, আর দুলতে থাকে নাসিকাগ্রে মুক্তার নোলকটি। ঘোষাল বলেন, এ তো বড় আজব কথা শোনালেন। রূপেন্দ্র সহাসে বলেন, তাহলে আপনি আমার সঙ্গে যেতে রাজি? যেতে রাজি? কোথায়, কেন? ওই বাংলা গ্রাম্য ছড়াটা শোনেননি? জাদু এত বড় রঙ্গ, জাদু এত বড় রঙ্গ, 5 রং দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। না না, রঙ্গরসিকতা নয়। এ তথ্য অত নিখুঁতভাবে জানলেন কেমন করে? ও, আপনি বুঝি জানেন না? এ আমার একটা দৈবলব্ধ বিভূতি। কেউ আমার চোখে চোখে তাকালেই আমি তার মনের সব কথা জানতে পারি। বৌমা যেই আমার চোখের দিকে তাকালেন, বধূমাতা শিউরে উঠলেন, তৎক্ষণাৎ নতনয়ন। পিছন থেকে দিদা ওর ঘোমটা আবক্ষ নামিয়ে দিতে দিতে বললে উঠলেন, ও মা, এ কি সর্বনেশে কথা গো!
বৌমার বুক তখন ধরাস ধরাস করছে। এই আজব মানুষটি তার অন্তরের কোন কোন গোপন বার্তা জেনে ফেলেছেন ইতিমধ্যে। রূপেন্দ্রনাথ অট্টহাস্য করে ওঠেন, না না বৌমা, এ শুধু কৌতুক। আমি অন্তর্যামী নই। ঘটনাচক্রে আমি এ গুচ্ছ রন্ধনবিদ্যার কথাটা জেনেছি মাত্র। কোন কথাটা সত্যি আর কোনটা যে কৌতুক তা ওরা বুঝে উঠতে পারেন না। রূপেন্দ্র বললেন, সে যা হোক, আমার প্রশ্নটি মুলতুবি আছে। ভোজ্য তালিকার এই পঞ্চপুষ্পের অন্তিম গতি কি হবে? এগুলি ভক্ষ? মেয়েটি জবাব দিল না। তখনও তার বুক ধরাস ধরাস করছে। কক্ষ মধ্যে সকলেই নতনয়ন, কেউ আর ভরসা করে ওর চোখে চোখে তাকাতে পারছেন না। ঘোষাল বলেন, ও এই কথা? আগে না, ওই পঞ্চপুষ্প পঞ্চদেবতার প্রাপ্য। নাগ, কর্ম, কিক্রায়, দেবদত্ত আর ধনঞ্জয়। রূপেন্দ্র সহাস্যে বললেন, পঞ্চদেবতা রক্ষা করেছেন। এই কোমল দেহ কুসুমগুলিকে রাক্ষসের মতন চর্বণ করতে হবে না। আসুন এবার তাহলে শুরু করা যাক। অপরাহ্নে ভেষকাচার্যকে নিয়ে ঘোষাল মশাই জমিদারের ভদ্রাসনে এলেন। অভ্যর্থনার কোনো ত্রুটি হলো না। কিছু কুশল বিনিময়ের পর রূপেন্দ্রনাথ বললেন, এবার আপনি ভিতরে খবর দিন, আমি বধূমাতাকে পরীক্ষা করব। আর আপনার পুত্রটিকেও একটু ডেকে দেবেন, তাদের দু একটি প্রশ্ন করব জনান্তিকে। ওরা দুজন পদব্রজে এসেছেন। সৈন্যগুপ্ত ঘোষালের ভদ্রাসনেই অপেক্ষা করছে। মিত্র মশাই ভেষকাচার্যের জন্য পালকি পাঠাতে চেয়েছিলেন, তিনি স্বীকৃত হননি। এ কথাও বলেননি যে জীবনে তিনি মনুষ্যবাহিত পালকিতে কখনো ওঠেননি, বরং বলেছিলেন অপরাহ্নে কিছু পদচারণা স্বাস্থ্যের পক্ষে ভালো। ঘোষাল মশাইকে তাই অপেক্ষা করতে হলো। তাছাড়াও কারণ ছিল, রূপেন্দ্রনাথ এখনো বৈদ্যবিধায় গ্রহণ করেননি। একটু পরেই এসে গেল জমিদারের পুত্রটি। প্রফুল্ল কান্তি রূপেন্দ্রের সমবয়সী হবে। সে কিন্তু সেকালীন শিষ্টাচারে দুই ব্রাহ্মণের পদধূলি গ্রহণ করে জোর হস্তে দাঁড়িয়ে থাকে। পাঁচকড়ি বলেন, আপনারা কথাবার্তা বলুন, আমি উদ্যানে কিছু পদচারণা করে নিই। মধ্যাহ্নে কিছু গুরুপাক আহার হয়ে গেছে। ঘোষাল নিষ্ক্রান্ত হলে রূপেন্দ্রনাথ প্রফুল্ল কান্তিকে বসতে বললেন। জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কাছে শুনলাম তোমার স্ত্রীর একটি সন্তান ইতিপূর্বে নষ্ট হয়েছে। সেটা কতদিন পূর্বে? আগে 2-2.5 বৎসর। তোমার স্ত্রীর নাম কি? বয়স কত? ওর নাম ব্রজরানী, বয়স 20 বর্ষ। ঠিক কত তারিখে এবার ওর মাসিক চক্রাবর্তন বন্ধ হয়েছে? প্রফুল্লকান্তি চুপ করে রইল। এই সংবাদটি জরুরি। তুমি বধূমাতাকে জনান্তিকে জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও। একটু পরে গৃহাভ্যন্তর থেকে আহ্বান এলো। এবার একটি বয়স্কা দাসী এসে বলল, আপনি ভিতরে আসুন বাবা ঠাকুর। ওকে অনুসরণ করে তিনি প্রফুল্লের শয়নকক্ষে উপস্থিত হলেন। দ্বারের প্রান্তে দাঁড়িয়েছিলেন গৃহস্বামিনী। লাল পাড় শান্তিপুরী শাড়ি, গায়ে জ্যাকেট, যা সম্ভ্রান্ত ঘরের মহিলারা ইদানিং পরেন। কপালে গিনি মাপের অথবা গিন্নি মাপের সিঁদুরের টিপ। প্রৌঢ়াও অনায়াসে প্রণাম করলেন যুবক ভেষকাচার্যকে। বললেন, আসুন বাবা, বৌমা এ ঘরে। রূপেন্দ্র প্রবেশ করলেন শয়নকক্ষে। শয্যা প্রান্তে বসেছিল ব্রজরানী। যথারীতি প্রণাম করল ওকে, শাশুড়িকেও। রূপেন্দ্র বললেন, বসো মা, আমি তোমায় কিছু প্রশ্ন করব, কিছু পরীক্ষাও করব। তারপর জমিদার গৃহিণীর দিকে ফিরে বললেন, আপনিও থাকবেন মা, দরজাটা বরং বন্ধ করে দিন ভিতর থেকে। অনেক কিছু প্রশ্ন করে এবং যথাবিহিত পরীক্ষা করে গিন্নিমাকে বললেন, বৌমা ভালোই আছেন, চিন্তার কিছু নেই। এবার আমি বাইরের ঘরে যাব। বৈঠকখানায় মিত্রমশাইকেও সব কিছু জানালেন। প্রসূতি ও ভ্রূণ স্বাভাবিক অবস্থাতেই আছে। ইতিমধ্যে প্রফুল্লকান্তি ওকে জনান্তিকে জানিয়ে গেছে প্রসূতির মাসিক চক্রাবর্তন ছন্দ ঠিক কোন তিথিতে বন্ধ হয়েছে। ফলে উনি গণনা করে জমিদার মশাইকে বললেন, আন্দাজ করছে আশ্বিন মাসের 3য় সপ্তাহে প্রসব হবে। আপনি যদি আমাদের আরোগ্য নিকেতনে সে ব্যবস্থা করতে বলেন, তাহলে আশ্বিনের 10-12 তারিখের ভিতরে পালকিতে করে বৌমাকে সেখানে পাঠিয়ে দেবেন। তাকে আমি নিজ তত্ত্বাবধানে দিন 10-15 রাখতে চাই। ওর খাদ্য তালিকার একটি নির্দেশ দিয়ে যাচ্ছি।
প্রতিদিন উনি যেন প্রত্যুষে এবং সন্ধ্যায় উদ্যান মধ্যে কিছুটা পদচারণা করেন। শারীরিক কোনো অসুবিধে হলে আমাকে তৎক্ষণাৎ সংবাদ দেবেন। প্রফুল্ল অশ্বারণে অভ্যস্ত নিশ্চয়, সে যেন স্বয়ং যায়, যাতে আমি তাকে প্রশ্ন করে রোগিণীর সম্বন্ধে বিস্তারিত জানতে পারি। মিত্রমশাই সম্মত হলেন। ইতিমধ্যে ঘোষাল মশাইও উদ্যান থেকে প্রত্যাবর্তন করেছেন। মিত্রমশাই বললেন, আশ্বিন মাসের হিসাব আশ্বিনেই হবে। এবার বিজয়া দশমী পড়েছে আশ্বিনের 6 তারিখে, কোজাগরী 11 তারিখে। আমি 12ই আশ্বিন বধূমাতাকে প্রেরণের ব্যবস্থা করব, কিন্তু সেসব বিস্তারিত কথাবার্তা পরে হবে। আপাতত আজ আপনাকে কি বৈদ্য বিদায় দেব বলুন। ঘোষাল মশাই সঙ্গে সঙ্গে বললেন, আমার তরফেও সে একই প্রশ্ন। রূপেন্দ্র তৎক্ষণাৎ বললেন, এ বিষয়ে আপনাদের দুজনের কাছেই আমার একটি প্রস্তাব আছে, কিন্তু তার পূর্বে কিছু ভূমিকার প্রয়োজন। শুনুন। রূপেন্দ্রনাথ ওদের বিস্তারিত জানালেন যে তিচলহাটিতে তিনি বহুবার এসেছেন, লক্ষ্য করে দেখেছেন যে এখানকার রোগীরা অধিকাংশ ক্ষেত্রেই আন্তরিক রোগে আক্রান্ত হয়। তার একমাত্র না হলেও মূল হেতু তিচলহাটি গ্রামে পানীয় জল বিশুদ্ধ নয়। কিভাবে তিনি সোঙাই গ্রামের সেই ব্যাধি প্রায় নির্মূল করেছেন তাও বুঝিয়ে বললেন। এ গ্রামেও ওই রকম একটি পানীয় জলের সংরক্ষিত পুষ্করিণী তৈরি করতে হবে, হয় শ্যামসায়র অথবা রাধাসায়র। দুজনেই স্বীকার করলেন যে সোঙাই গ্রাম থেকে যে আন্তরিক রোগ প্রায় দূরীভূত হয়েছে, এই তথ্যটি তাঁরা সবিশেষ জানেন। কিন্তু যেহেতু এ দুটি প্রতিষ্ঠিত পুষ্করিণী, তাই অবগাহন স্নানের জন্য নিষিদ্ধ করা সম্ভবপর নয়, কারণ ওদের দুজনের স্বর্গত পিতা প্রতিষ্ঠার সময় অঙ্গীকার করেছিলেন যাবৎ চন্দ্রার্ক মেদিনী এই পুষ্করিণীতে বর্ণহিন্দু অবগাহনের অধিকার সুরক্ষিত। এখন সে পিতৃপ্রতিজ্ঞার ব্যত্যয় করা ওদের পক্ষে সম্ভবপর নয়। রবীন্দ্র বললেন, সেক্ষেত্রে আপনারা দুজন একটি নতুন পুষ্করিণী খননের আয়োজন করুন। এ সমস্যা সোঙাই গ্রামেও হয়েছিল। এভাবেই তার সমাধান করেছিলেন ভূমধ্যিকারী ব্রজেন্দ্র নারায়ণ। ঘোষাল জানতে চান, একটা কথা বুঝিয়ে বলুন তো ভেষকাচার্য, সোঙাই গাঁয়ের সেই সংরক্ষিত পুষ্করিণী থেকে জল অচল জাতির মানুষ তো পানীয় সংগ্রহ করতে পারে না, তাহলে ওখানে আন্তরিক রোগ? আগে না, তারাও ওখান থেকে পানীয় জল সংগ্রহ করে, মানে যারা দামোদরের এপারে আছে। 3 জন জল জাতির পানি বাবা নিয়োগ করা হয়েছে। তারা পর্যায়ক্রমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃষ্ণার্তকে জল তুলে দেয়। জল অচল জাতির রমণীরা হাঁড়ি বা হান্ডা নিয়ে আসে। কপিকলের সাহায্যে শঙ্কু আকৃতির লৌহ জলপাত্রে পানি বাবা জল তুলে হাঁড়িতে জল ঢেলে দেয়। স্পর্শ বাঁচানোর সেই ব্যবস্থায় দামোদরের এপারের সকলেই বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করে। পানি বাবারা জমিদারের কাছ থেকে বৃত্তি পায়। আর দামোদরের ওপারের বাসিন্দা বায়েনপল্লী চামারপল্লী থেকে নৌকা করে জল নিতে আসে অনেকে, তাদের আন্তরিক রোগ হয় না। তবে পীরপুর বা ফুল্লরা থেকে কেউ আসে না, অত দূর থেকে পানীয় জল সংগ্রহ করা সম্ভবপর নয়। ঘোষাল বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, কথা দিচ্ছি, কিন্তু সেজন্য আপনি বদ্যিবিদায় কেন নেবেন না? আপনারা দান করছেন, আমিও করছি। মিত্র বললেন, মনে হচ্ছে অনেক টাকার ধাক্কা। আমরা পঞ্চায়েতের প্রস্তাবটা তুলব। পঞ্চায়েতে যদি স্বীকৃত হন, তাহলে আমরা প্রতিটি গৃহস্থের কাছে গিয়ে চাঁদা তুলতে পারি। সেক্ষেত্রে 1-এর বোঝা 10-এর লাঠি হয়ে যাবে। খুবই সত্য কথা। এ ব্যবস্থা তিচলহাটি গ্রামের স্বার্থে, কারো ব্যক্তিগত স্বার্থ এতে জড়িত নয়। কিন্তু পঞ্চায়েত প্রধানেরা যদি অস্বীকৃত হন, ওরা যে এসব বিশ্বাসই করতে চান না, সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েতকে জানিয়ে দেবেন যে এই গ্রামে আমি কোনো রোগী দেখতে আসব না। ওরা যা বিশ্বাস করেন সেই মতোই চলবেন। গ্রামে ওলা ওঠা শুরু হলে চাঁদা তুলে ওলা বিবির পুজো দেবেন। আচ্ছা, আজ আমি চলি। মিত্রমশাই ভেষকাচার্যকে ঘনিষ্ঠভাবে চেনেন না, আজই সত্য পরিচয়। তিনি ফস করে বলে বসেন, পঞ্চায়েত স্বীকৃত না হলে আপনি আমার পুত্রবধূর ব্যাপারে হাত ধুয়ে ফেলতে চান?
ধক করে জ্বলে উঠল রূপেন্দ্রনাথের চোখ দুটি। তবু ইন্দ্রিয় সংযম তাঁর করায়ত্ত। পরক্ষণেই হেসে বললেন, আপনি তো এইমাত্র বললেন আশ্বিনের হিসেব আশ্বিনেই হবে, এত তাড়াহুড়োর কি আছে? পঞ্চায়েতের কাছে প্রস্তাবটা তুলেই দেখুন না। ধরুন যদি পঞ্চায়েত রাজি না হন তাহলে? না মিত্রমশাই, ব্রজরানীর দায়িত্ব আমি গ্রহণ করেছি, আমার কথার নড়চড় হবে না। কিন্তু সেক্ষেত্রে আমি আপনার সঙ্গে দাতব্য চিকিৎসালয়ের ব্যবহার করব, আপনাকে অর্থদান করতে দেব না। দাতব্য? কিন্তু আপনার দান আমি গ্রহণ করব কেন? করবেন না? আমি তো বাধ্য করছি না। সাবেক দায়ের মাধ্যমেই দ্বিতীয়বার নাতির ভাগ্য নির্ধারণ করবেন। তবে আমি যেটুকু করেছি, যা করব, তার জন্য যথাবিহিত কাঞ্চন মূল্যে আমি বৈদ্যবিদায় গ্রহণে অস্বীকৃত। রূপেন্দ্রনাথ উঠে দাঁড়ালেন, ঘোষালও উঠে দাঁড়ালেন। ভেষকাচার্যের দুটি হাত ধরে বললেন, আমার কথাটা কিন্তু শেষ হয়নি ভেষকাচার্য। মিত্তির মশাই অগাধ সম্পত্তির মালিক। তিনি ইচ্ছা মতন তাঁর বংশ রক্ষার্থে কাটোয়া, বর্ধমান বা মুর্শিদাবাদেও বধূমাতাকে নৌকাযোগে নিয়ে যেতে পারেন। সেটা ভবিষ্যতের গর্ভে, আমরা জানি না কি হবে। কিন্তু আমার প্রসঙ্গটা ভবিষ্যতের নয়, অতীতকালের। আপনি দুইবার আমার বংশ রক্ষা করেছেন। কেউ কোনো সাহায্য না করলেও সমস্ত ব্যয়ভার আমি একাই বহন করব। আমি প্রয়োজনে নিজ ব্যয় একটি সংরক্ষিত পুষ্করিণী খনন করাবো, শুধু আপনার একটি অনুমতি সাপেক্ষ। অনুমতি? কিসের অনুমতি? দিঘিটির আকার বিষয়, সেটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র করা হবে না। মিত্তির মশাই রাগটা পড়েছে, বললেন, তবে কি হবে, বৃত্তাকার না ডিম্বাকার? না মিত্তির মশাই, সেটা চতুর্ভুজই হবে, তবে তার কোনো কোণ সমকোণ হবে না। মিত্র বলেন, এ আবার কোন জাতের ধাঁধা? এমন চতুষ্কোণ কি ভূভারতে কোথাও আছে? আমি তো শুনিনি। ঘোষাল বলেন, এজন্য আপনাকে ভূভারত ঢুঁড়তে হবে না মিত্তির মশাই। আপনি পালকি বেহারাদের ডাকুন, আমি ঠিকানা বাতলে দিচ্ছি। মাত্র 4 ক্রোশ দূরত্ব দেখতে পাবেন অমন এক আজব পুকুর। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। তারপর রূপেন্দ্রনাথের দিকে ফিরে বললেন, আর সেই নিপাতনের সিদ্ধ সংরক্ষিত দীর্ঘিকার নামকরণ করব আমি, রূপসায়র। রূপেন্দ্র তীব্র আপত্তি জানান, না না, আমার নামটা কোনোভাবে জড়ানো চলবে না। বেশ কথা, জড়াবো না আপনার নাম, আমরা ওর নামকরণ করব এক বজ্ঞা দিঘি। আশা করি এবারও আপনি দাবি করবেন না যে ওটাও আপনার নাম। কি বলেন, ওই এক বজ্ঞা? রূপেন্দ্র হেসে ফেললেন। তিজলহাটি থেকে অশ্বারোহণে যখন স্বগ্রামে উপস্থিত হলেন, তখন সন্ধ্যা উত্তীর্ণ, 1 প্রহর রাত। এতটা দেরি হবার কথা নয়, কিন্তু উনি প্রত্যাবর্তনের পথে দামোদরের তীরে এসে অশ্ব থেকে অবতরণ করেন। দীর্ঘ সময় নিশ্চুপ বসেছিলেন দামোদর কিনারে, একটি বিশাল বটবৃক্ষের পাদমূলে। সেই মহাপাদব, নিতান্ত বাল্যকাল থেকে এই বৃক্ষ ওর স্মৃতির সঙ্গে জড়িত। বিশালাকার, বয়োবৃদ্ধ, চতুর্দিকে প্রসারিত বাহু, 10 ভুজ যেন মহাকালের খাজাঞ্চি। পঞ্চগ্রামের ইতিহাস ওর শাখায় শাখায় লিখিত। অযুত নিযুত ঝুড়ি নামিয়ে সে স্বধর্ম রক্ষায় প্রাণিত। যুগে যুগে কত বিচিত্র বিহঙ্গ ওর শাখায় ভালোবাসার নীড় বেঁধেছে বছর বছর বসন্তকালে। মানুষযাত্রীর যাযাবরেরাও ওই মহাপাদপের ঊর্ধ্ববাহুর শাখায় দুদণ্ড বিশ্রাম নিয়ে গেছে। মরাল, বেলেহাঁস, শামকোট, সারস, শিল্লি। ওই জ্ঞানবৃক্ষ মহাপাদপ যেন এই সর্বসংখ্যা হিন্দু ধর্মের প্রতীক। শতহস্ত প্রসারিত করে ও সবাইকে ডাক দেয়। গ্রিক, শক, হুন, পল্লব, ইহুচি, আফগান, পাঠান, মোঘল, দিনেমার, পর্তুগিজ, ফরাসি। দিগন্তচুম্বী ব্রহ্মডাঙ্গার একান্তে যেন কোনো মুনিবর ধ্যানমগ্ন। দামোদর রাক্ষস যে পায়ে পায়ে এগিয়ে আসছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আত্মসমাহিত অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠের ও স্বগোত্র
কয়েক বছর আগে ওকে দেখেছিলেন। তখন দামোদরের বর্ষার সর্বগ্রাসী ধারা সন্ন্যাসীর আশ্রম থেকে বেশ কয়েক রশি তফাতে। আজ দেখলেন ললিত জিহ্বা দামোদরকে আশ্রমের দ্বারপ্রান্তে। হয়তো আগামী শ্রাবণ ভাদ্রেই সে হেঁকে উঠবে। হারে রে রে, ধ্যানরত মহাযোগীবর লুটিয়ে পড়বেন দামোদর গর্ভে। সে মহা মৃত্যু মুহূর্তে কি শেষবারের মতন হাহাকার করে উঠবেন মহাবট? কি সেই চরম হাহাকার ধ্বনি? কি তাঁর অন্তিম বিদায় মন্ত্র? নাকি জীবনে কখনো যে মন্ত্রটা উচ্চারণ করেননি, করতে জানেনি না, যা বইছে না ওর ধমনীতে, সেটাই পুকার দিয়ে উঠবেন লা ইলাহা ইল্লাল্লাহ? তাই এতটা বিলম্ব? অশ্বারোহণে যখন সংকীর্ণ বনপথ দিয়ে 7 পুরুষের ভিটার দিকে এগিয়ে আসছিলেন, তখন পাখালি নীরব। গাছগাছালির লতাগুল্ম ওকে বারবার ছুঁয়ে দেখছিল। রৌদ্রদগ্ধ বিশীর্ণ স্বর্ণলতা, খরতাপ পীড়িত হলুদ ফুল হারানো তিতপল্লার শাখা, আর কি জানি উনি হয়তো খেয়াল করেননি জ্যৈষ্ঠের তাপদগ্ধ কোনো মালতী লতাও। তোমরা বলবে, এটা তুমি কি লিখলে দাদু? সেটা যে কৃষ্ণপক্ষ, সময় গায়ে তো আর স্ট্রিট লাইট নেই, গৃহস্থ বাড়ি থেকেও আসবে না কোনো আলোর আভাস, তাহলে কিভাবে নিরন্ত্র অন্ধকারে অশ্বারোহণে? তোরা ভুল করছিস দিদি ভাই, আমরা তো আছি 250 বছর আগেকার এক রাতে, গৌড়মণ্ডলের এক প্রত্যন্ত গ্রামে। সে পরিমণ্ডলটা যে তোদের ধারণারও বাইরে। আমি তো আমার এই ছানি পড়া চোখে দেখতে পাই ঘুম না আসা রাতে, আবছা অস্পষ্ট, তবু দেখতে পাই। বিজলি বাতি নাই, বা থাকলো পথে, গৃহস্থ বাড়ির তির্যক আলোক রশ্মি নাই বা পড়ল রাস্তায়, তবু ওরা তো আছে, ওই মুঠো মুঠো জোনাকি টুনি বাল্ব, যা তোরা আজ আর দেখতে পাস না শহরে কিংবা গ্রামে। আছে এক আকাশ কৌতূহলী তারা সুন্দরী, তাও তোরা দেখিসনি, দেখতে পাস না। লোডশেডিং হলেও নয়, কি করে দেখবি? আকাশটাকে তো ধুলোয়, ধোঁয়ায় আর কার্বন ডাই অক্সাইডে লেপে মুছে একসা করে দিয়েছি আমরা। সেকালে ওই কালবৈশাখী ধোয়া জ্যৈষ্ঠের আকাশ ছিল নিরঞ্জন, নির্মল, নীল। প্রতি রাতের প্রতিটি মুহূর্তে চন্দ্রপুরীর প্রাসাদ থেকে প্রদীপ হস্তা ত্রয়োদশ রাজমহিষী পথচারীদের পথ দেখাতেন। অশ্বিনী ভরিণী কৃত্তিকা রোহিণী মায়েরা, তোরা তাঁদের চিনিসই না। সপ্তর্ষির আশ্রমে জ্বলত 7টি ঘৃত প্রদীপ। চিত্রা, স্বাতী, জ্যেষ্ঠা মায়ের দল পথচারীকে ডেকে বলতেন, ভয় কি রে ব্রহ্ম হৃদয়, স্বস্তি বচন শোনাতেন। আর দণ্ডধারী কালপুরুষ পাহারা দিতে হাঁকড় পাড়তেন, হুঁশিয়ার। তাছাড়া অশ্বচালনার রীতিনীতি তো তোরা জানিস না, হয়তো ঘোড়ার গাড়ি চড়িসনি জীবনভর। তোদের দৌড় তো ট্রাম, বাস আর মেট্রো রেল। কিছু সৌভাগ্যবতী ওই যাদের কর্তারা কম্পিউটার শিখে আজ 20-50 হাজারি মনসবদার, তারা হয়তো চেনে মারুতি অথবা টাটা সুমো। পালকির দুলকি চাল তো শুনেছিস শুধু হেমন্তের গানে। গো গাড়ির অস্থি বিদারক উথাল পাথাল চিনিস? তাই জানিস না গৃহাভিমুখী অশ্বারোহীকে লাগাম ধরতেই হয় না। নিরন্ত্র অন্ধকার ভেদ করে সে আরোহীকে তার ভিটেই পৌঁছে দেয়, যেখানে তার আস্তাবল। অর্গলবদ্ধ সদরদ্বারে করস্পর্শ মাত্র ভিতর থেকে সশঙ্ক প্রশ্ন হলো, কে? রবীন্দ্রনাথ আত্মপরিচয় দেওয়া মাত্র দ্বার গেল খুলে। ভিতরে প্রবেশ করে দ্বারটি অর্গলবদ্ধ করতে করতে প্রশ্ন করেন, শিবনাথ আসেনি এখনো? না। মামুনি কোথায়? ঘুমিয়ে পড়েছে। এত সন্ধ্যা রাত্রে? খেয়েছে? এই প্রশ্নের জবাবে মালতী যা বলল তাকে
বলা যায় অবান্তর, অসংলগ্ন কথা। বললে, আপনি কি আরেকটু ঘুরে আসবেন ঠাকুরপো? ঘুরে আসবো? কেন, কোথা থেকে? বন জঙ্গল অথবা দামোদরের ধার থেকে। কেন, এখন আবার ঘুরতে যাব কেন? না মানে, আর এক প্রহরের মধ্যে শিববাবু ভাই এসে যেত। রূপেন্দ্র প্রত্যুত্তর করলেন না, এগিয়ে গেলেন ধাওয়ার দিকে। ঘটিতে জল ভরাই ছিল, হস্ত পদ প্রক্ষালন করে অঙ্গরাখায় মুছলেন। দেহ ক্লান্ত, মনও। দাওয়ায় মাদুর পাতা ছিলই, বসলেন তাতে। উপাধানটা টেনে নিলেন। না, আজ আর তার পাশে কোনো রেকাবি টেকাবি নেই। তাল পাখা ছিল, সেটাই তাড়াতাড়ি জবরদখল করলেন, যেন বেহাত না হয়ে যায়। আপনি দাঁড়িয়ে রইলেন কেন বৌঠান, বসুন। দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল ঠায়, এবার বসল, মাদুরেই, তবে বেশ দূরত্ব বজায় রেখে। মামনি সন্ধ্যারাত্রে ঘুমিয়ে পড়ল যে, জ্বরটার হয়নি তো? না। খেয়েছে? না। কেন, অভিমান? হ্যাঁ। কার ওপর, আপনার? না। মালতী আজ হাঁ নার বাহিরে পা দেবে না। অস্তি আর নাস্তি, স্বস্তি নাই। কর্মক্লান্ত গৃহস্বামী সন্ধ্যায় বাড়ি ফিরে এলে গৃহটি কলমুখরিত হয়ে ওঠে, সেটাই স্বাভাবিক। এ ভদ্রাসনে তা হলো না। রাত চড়া পেঁচাটা পর্যন্ত আজ ডাকতে ভুলে গেছে। ঝিঁঝি পোকাগুলোর বোধহয় স্বরভঙ্গ হয়েছে। অস্বস্তিকর নীরবতা। মালতীর স্তব্ধতা ভেঙে বলে উঠল, আপনি ওকে ডেকে তুলুন, এক বাটি দুধ অন্তত খাইয়ে দিন। আমার কথাও শুনছে না, কেঁদে কেঁদে শেষে ঘুমিয়েই পড়ল। কান্না কিসের? অভিমান তাহলে আমার ওপর? ও বলছিল, বাবা আমাকে একটুও ভালোবাসেন না, বাড়িতে থাকতেই চান না আজকাল, কোথায় কোথায় টোটো করে ঘোরেন। রূপেন্দ্রনাথ প্রসঙ্গটা বদল করেন। শুভপ্রসন্ন আসেনি খেলতে? না। দুজনের ঝগড়া হয়েছে? জানি না। আবার সেই অস্বস্তিকর নীরবতা, দীর্ঘ সময়। এবারেও নীরবতা ভঙ্গ করল মালতী। আমি এখন কি করি ঠাকুরপো? কালই তো বিস্তারিত আলোচনা হয়েছে। আপনার সামনে এখন 3টি বিকল্প পথ, আপনি নির্বাচন করবেন। আমি তো শুধু কার্যকরী করতে পারি। মালতী বলল না যে গতকাল আলোচনাটা শেষ হয়নি, কেন রূপেন্দ্রনাথ ওকে মন্ত্র দীক্ষা দিতে অস্বীকৃত সে কথা অকথিতই আছে। আবার অনেকটা নৈঃশব্দ পাড়ি দিয়ে এবার রূপেন্দ্রনাথই বলে ওঠেন, কাল আপনাকে 3টি বিকল্প পথের কথা বলেছিলাম, পরে চতুর্থ একটি সমাধানের কথা আমার মনে হয়েছে। উনি থামলেন। মালতীর চোখ দুটি প্রত্যাশায় উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সে কিছু প্রশ্ন করল না। ডাগর দুটি চোখ মেলে আরও শোনার জন্য প্রতীক্ষা থাকল। রূপেন্দ্র বললেন, যদি আমরা দুজন আমাদের ধর্ম ত্যাগ করি। বক্তব্যটা মালতী প্রণিধান করতে পারল কি না বোঝা গেল না। রূপেন্দ্র অহেতুক তাঁর উপবিদ্রা আঙুলে জড়াতে জড়াতে নতনেত্রে বলে চলেন, হিন্দু ধর্মে বিধবা বিবাহ নিষিদ্ধ। ভূভারতে তা কোথাও হয়নি, কখনো হয়নি। ব্যতিক্রম হিসাবে দ্রৌপদীর ছিল 5 স্বামী, কিন্তু স্বামীর দেহান্তে পুনর্বিবাহের উল্লেখ পুরাণে বা মহাকাব্যে নাই। নৈবার্তিক উদাসীনতায় এমনভাবে বলতে লাগলেন যেন একটা তত্ত্বকথা বুঝিয়ে দিচ্ছেন ছাত্রীকে। মালতী উৎকর্ণ, কিন্তু স্তব্ধ, অসার। আবার শুরু করলেন রূপেন্দ্র, কিন্তু ইসলাম ধর্মে এর প্রচলন আছে। উদ্গত অশ্রুকে গলাধকরণ করে মালতী কোনো ক্রমে বলল, ও কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি কিন্তু গলায় দড়ি দেব ঠাকুরপো। আপনি ভাববেন না বৌঠান যে ধর্মত্যাগ মানে আমার আদর্শকে ত্যাগ করছি। ক্ষেত্রটা বদল হচ্ছে শুধু। যেমন ব্রজ সুন্দরী মহিলা বিদ্যায়তনকে আমি
ত্রিবেণীতে নিয়ে যেতে চেয়েছিলাম। মুসলমানদের মধ্যেও তো অনেক কিছু করার আছে। সতীদাহ নেই, কিন্তু তালাক প্রথা আছে। চারজন বিবি রাখার ধর্মীয় অনুশাসন আছে। স্ত্রী শিক্ষায় তারা আরও পশ্চাৎপদ। বোরখা প্রথা। থামুন আপনি। রূপেন্দ্র স্তব্ধ হলেন। এতক্ষণে একটা রাতচরা পাখি ডেকে উঠল। ব্যঙ্গ করল। কাকে? রূপেন্দ্রের ওই উদ্ভট প্রস্তাবেই কি সে অট্টহাস্য করে উঠল? আবার ঘনিয়ে এলো নিঃশব্দ। অনেকক্ষণ পরে মালতী আবার কথা বলে। আমি সব দিক ভেবে সিদ্ধান্তে এসেছি ঠাকুরপো, আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই। আপনার শরীরে কিন্তু এখন আপনি একা নন বৌঠান। জানি, কিন্তু মায়ের পাপে সন্তানকেও মরতে হয়। এ কথা কি শোনেননি কখনো? অর্ধসাহিত্য রূপেন্দ্রনাথ এবার সোজা হয়ে উঠে বসলেন। অভ্যস্ত সমঙ্কায় শিরগ্রীব বললেন, অনেক পণ্ডিত বিধান দেন আত্মহত্যা মহাপাপ। আমি সে কথা মানি না। মানুষ মাত্রেরই অধিকার আছে আত্মহননের। আমার জীবন আমি রাখবো কি রাখবো না, এটা শুধু আমার বিবেচ্য, আমার বিবেকের নির্দেশ। আপনি তাহলে অনুমোদন করছেন? না, করছি না, দৃঢ়ভাবেই করছি না। কারণ আপনার গর্ভে সার্বভৌম দাদার আশীর্বাদ আছে। আপনি তাঁর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি তাকে হত্যা করতে পারেন না। তাকে রূপ রস গন্ধ স্পর্শময় জগতে ভূমিষ্ঠ করার দায়িত্ব আপনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন। সে দায়িত্ব পালন করার পর, সন্তানকে কোনো বিকল্প মাতার হস্তে সমর্পণের পর নিশ্চয়ই আপনার অধিকার বর্তাবে আত্মহননের। কিন্তু সে তো অনেক দিনের কথা ঠাকুরপো। আত্মহত্যা যদি পাপ না হয়। আমার বক্তব্যটা শেষ হয়নি বৌঠান। রাজপুত রমণীরা যৌথভাবে জহরব্রত পালন করতেন। তাদের নারীত্বের মর্যাদা রাখতে টুলো পণ্ডিতদের সঙ্গে দোহার দিয়ে আমি বলতে পারবো না তারা মহাপাপী। আমার স্ত্রী মঞ্জু কুমারী অবস্থায় আমার কাছে বিষ চেয়েছিল। আমি স্বহস্তে তার অঞ্চল প্রান্তে কালকুট বিষ বেঁধে দিয়েছিলাম। মিনুকে আমি শ্রদ্ধা করি, সে তার নারীত্বের মর্যাদা রাখতে আত্মহনন করেছিল। কিন্তু আপনি কেন নিজের মনকে বশে রাখতে পারবেন না? আপনি কেন ও পথে পা বাড়াবেন? আমার যা সহ্য হচ্ছে না ঠাকুরপো। আরও খোলাখুলি বলি বৌঠান, আপনি আজ 2 মাস মাত্র আছেন এখানে। আমার সন্তানের বিকল্প জননী স্বরূপা। আমাকে আপনি নানাভাবে সেবা যত্ন করেছেন। আপনার সঙ্গে আমার একটা স্নেহ শ্রদ্ধা সৌহার্দ্যের নিবিড় সম্পর্কও গড়ে উঠেছে। হ্যাঁ, স্বীকার করছি, কেন আমি আপনাকে মন্ত্র দীক্ষা দিতে অস্বীকৃত। আপনার আমার সম্পর্কটা আজ আর গুরু শিষ্যের নয়, তার চেয়ে মধুরতর কিছু একটা সম্পর্ক গড়ে উঠেছে। শুধু আপনার নয়, আমার অন্তরেও। আমিও আপনাকে একই রকম ভালোবেসে ফেলেছি ঠাকুরপো। আমার কথাটা শেষ হয়নি বৌঠান। আমার শেষ কথাটাও শুনুন। গুরুদেবের মতের বিরুদ্ধে বস্তুত তাঁর বিরক্তি উৎপাদন করে যেদিন আপনার হাত ধরে সোয়াই গ্রামে ফিরে এসেছিলাম, সেদিন শুধু আপনাকেই নয়, আরও একজনকে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে তা জানে না, এই যা। সে আমার বন্ধুর ভবিষ্যৎ সন্তান। সে আমার আশ্রিত, সে আমার অজাত অতিথি। আপনি যদি নিজের অসংযমে আমার সেই সন্তানতুল্য অতিথিকে হত্যা করেন, তাহলে সেই সঙ্গে আপনি আরও কিছু হত্যা করবেন। আমার এই 2 মাসের সুখ স্মৃতিকেও। সেই অজাত অতিথিকে রক্ষা করার শক্তি আমার নেই।
কিন্তু হত্যা করার ক্ষমতা আপনার আছে। সেক্ষেত্রে আমি নাকি সারাটা জীবন মনে করব মালতী নামে আমার কোনো ভালোবাসার ধন এ বাড়িতে কোনো দিন আসেনি। সে আমাকে ভালোবাসতে পারেনি, আমিও তাকে ভালোবাসতে পারিনি। সে এক ভ্রূণ ঘাতিনী মাত্র। একার্ত হাহাকারে লুটিয়ে পড়ল মালতী মাধুরীর ওপর। সৌভাগ্যটা কার জানি না, ঠিক তখনই ভেসে এলো বহির্দ্বার থেকে একটা মুক্তির আহ্বান। মালতীকে সান্ত্বনা দিতে নাকি রূপেন্দ্রনাথকে বিড়ম্বনা থেকে নিষ্কৃতি দিতে। বাবা ঠাকুর, আজ এই পর্যন্তই রইল। নমস্কার।